আমরা যদি জাতি গঠনের যে কথাটা আপনি বললেন, জাতি গঠনটাই হয়নি। এটা গঠন করতে গেলে এখন তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন সংস্কার হবে না হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। ঐক্যমতের একটা প্রয়োজন তো অবশ্যই সেখানে রয়েছে। তো সেই জায়গা থেকে একটু কথা বলবো যে ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে শুনতে চাই যে যে আলোচনাগুলো হচ্ছে এখন, এটার সাথে নতুন যোগ হয়েছে পিআর প্রসেস, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি একটা এসেছে। আপনি আসলে কিভাবে দেখছেন, আপনি কতটুকু আশাবাদী যে সেই আশাবাদের জায়গায় যাওয়ার আগে বা হতাশায় যাওয়ার আগে আপা যেভাবে বললেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমি এই ন্যাশন বিল্ডিংয়ের কথাটা এবং আইডেন্টিটির প্রশ্নটা, আমরা কে, আমাদের পরিচয় কি, এটা নিয়ে বহুবার বহু জায়গায় বলেছি, এই কদিন আগেও বলেছি এক সেমিনারে। এবং প্রশ্নটা হলো হু আর উই। এই প্রশ্নের সমাধান না হলে কিন্তু আমরা ন্যাশন বিল্ডিং করতে পারবো না। এবং আমাদের যে বাংলাদেশ, ঐতিহ্যগতভাবে এটা হচ্ছে কৃষকের বাংলাদেশ, আর পশ্চিমবঙ্গ হচ্ছে বাবুদের বাংলাদেশ, এই বাবু বিলাসের বাংলা। কাজেই এই দুই বাংলার মধ্যে যে মিলনের যে প্রশ্ন, সেটা ওঠে না। বহুকাল আগে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশি মেন্টালিটি। সেখানে আমি বলেছিলাম, চোয়েনলাইকে কোট করে, চোয়েনলাই বলছিলেন, অল ডিভাইডেড নেশনস অফ দি ওয়ার্ল্ড উইল বি ইউনাইটেড টুডে অর টুমরো। এবং দৃষ্টান্ত হিসেবে জার্মানির কথা এসছে, ইয়েমেনের কথা এসছে, এবং আরও কিছু দেশের কথা এসছে, ভিয়েতনাম, সাউথ ভিয়েতনাম, নর্থ ভিয়েতনামের কথা এসছে। কিন্তু আমি দ্বিমত পোষণ করে বলছি যে দুনিয়ার সব এক হয়ে গেল, এই দুই বাঙালিকে এক করা যাবে না। এবং করা যাবে না কী কারণে? একটা খুব সহজ ব্যাপার, বাংলা ভাষার জন্য লড়াই করলাম আমরা। পশ্চিম বাংলায় সাহিত্য সংস্কৃতির বিশাল বিকাশ, কিন্তু তারা বাংলা ভাষার জন্য সেই দরদটা দেখালো, সামান্যতম এক ফোঁটা রক্ত তারা দিল না এই জন্য। তো সুতরাং এখানে একটা বিশাল পার্থক্য আছে, এবং এখানেই আমরা মানে যেটাকে বলে আলাদা, পৃথক নিজেদের আইডেন্টিটি এখানে আমরা খুঁজতে পারি। শুধু আইডেন্টিটি না, আরো অনেক ব্যাপারে আমাদের আলোচনা করার দরকার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এত বছর শুধু একটা বয়ানে অভ্যস্ত আছি, এবং সেই বয়ান থেকে কিন্তু আমরা অনেকে আবার বেরোতে পারছি না। এটা হলো আরেকটা দুর্ভাগ্য। তো সেই বয়ানটা কি? স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি। সেই বয়ানটা কি? ৭১কে কিছুই বলা যাবে না, কিন্তু ৭১ও যে ত্রুটি বিচ্যুতি হয়েছিল, ৭১ও যে গোপন চুক্তি হয়েছিল, সেই কথাগুলি কি আমরা ভুলে যাব? ভুলে যাওয়া তো বলে সঠিক নয়। যাই হোক, কথা হচ্ছে এই রাষ্ট্রকে নির্মাণ করতে গেলে, নতুন করে তৈরি করতে গেলে, সাজাতে গেলে আপনার বিশাল প্রজ্ঞার প্রয়োজন, এবং যেটাকে বলে ইনোভেটিভনেসেরও প্রয়োজন আছে। এই রাষ্ট্র নির্মাণেও ইনোভেশনের প্রশ্ন, শুধু যে সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে ইনোভেশন তা তো নয়, এখানেও ইনোভেশনের একটা ব্যাপার আছে। আপনি বলছিলেন যে ৭১ নিয়ে যে রাজনীতি হয়েছে এবং পোলারাইজেশন যেটা আমরা দেখেছি, সেটা আবার ফিরতে পারে কিনা, মানে অপরাজনীতির কোনো ছায়া আপনি দেখছেন কিনা বা আসবে কিনা, আশঙ্কা আছে কিনা? দেখুন, খুব অনেস্টলি বলছি, সৎভাবে বলছি, আমি এক সপ্তাহ আগেও ভাবতাম যে যেসব দুশ্চিন্তা আমরা করছি, নির্বাচন হবে না, তারপরে ইউনূস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাবে, এইসব অনেক কথা তো ছিল, এবং এগুলো আবার ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচারও হচ্ছিল। কিন্তু এখন এই কয়েকদিনের ঘটনাচক্রে যেটা মনে হচ্ছে যে আমার সেই আশাবাদ বোধহয় ঠিক আশার জায়গাটাতে থাকছে না। আমরা একটা বিশাল লক্ষ্য তৈরি করেছিলাম, এটা জনগণের কারণেই হয়েছে। সেটা ২৪ জুলাই আগস্টে হয়েছিল। তখন ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। সেই এক জায়গায় এসে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে যদি তারা এক জায়গায় দাঁড়িয়ে দেশটার ভবিষ্যৎ কিভাবে তৈরি করতে হবে সে ব্যাপারেও যদি তারা একটা ঐক্যমতে আসতে পারত, তাহলে বোধহয় আমাদের দুশ্চিন্তা করার খুব কারণ ছিল না। এখন যতই দিন যাচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কথার পিঠে কথা হচ্ছে, তারপরে রাজনীতিতে যে ভাষাটা আমরা যেটাকে বলি অশালীন ভাষা, সেই ধরনের অশালীন ভাষা প্রয়োগ হচ্ছে, ফলে দূরত্বটা বেড়ে যাচ্ছে। যদিও আমরা চাই এই দূরত্বটা না থাকুক। আর মতপার্থক্য নিয়েই তো গণতান্ত্রিক দেশ হবে। একটা গণতান্ত্রিক দেশ তো আর বাকশাল হবে না যে সব দল মুছে গিয়ে মাত্র একটা দল থাকবে। কিন্তু মৌলিক কিছু বিষয়ে একমত হওয়া দরকার, এবং সেটা হচ্ছে, আমি যেমন একটা জিনিস,
আমাদের এই দেশকে কেন্দ্র করে ভারতীয় আধিপত্যবাদের একটা ষড়যন্ত্র বলেন বা কর্মকাণ্ড, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একেবারে কন্টিনিউয়াসলি অব্যাহতভাবে ইনস্ট্যাবিলিটির মধ্যে রাখা, অস্থিরতার মধ্যে রাখা। এই অস্থিরতার মধ্যে রাখতে পারলে তারা এখান থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবে, এবং এটা তারা অতীতে করেছে, ভবিষ্যতেও করবে এবং এখনও করছে। তা আমার মনে হয় আমরা সেই ফাঁদে পা দিয়েছি। আমরা অনেক ব্যাপারে আমাদের যেখানে একমত হওয়া উচিত ছিল, আর যেখানে মত পার্থক্য আছে তো থাকবে, তো গণতান্ত্রিক চর্চার মধ্যেই সেটা সমাধান হবে, ভোটের মধ্যে সেটা সমাধান হবে, পার্লামেন্টে সেটার সমাধান হবে। আমরা সেই চিন্তাটা করছি না। এখন আরেকটা দুশ্চিন্তা মাথায় এসছে, আমি অনেকের কথা বিশ্বাস করতাম না, যে নির্বাচন নিয়ে যে আশঙ্কা, আমি নিজে চিন্তা করে দেখেছি নির্বাচন ছাড়া আসলে আমাদের বিকল্প আর কি আছে? আমাদের তো তেমন কোনো বিকল্প নাই। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা তো অনন্তকাল থাকতে পারে না। একটা পর্যায়ে এসে এটাতে তো একটা নির্বাচিত সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু এখন সে ব্যাপারেও একটু, যেটাকে বলা যায়, একটু অশনি সংকেত লক্ষ্য করছে। এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আপনার কি বলে যে ট্যারিফের বিষয় নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এবং সেই আলোচনার মধ্যেও আবার অন্ধকালের কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো নিয়ে অলরেডি পত্রপত্রিকায় কিছু আলোচনা, কিছু আলোকপাত, কিছু লোকজন কথাবার্তা বলেছেন। এগুলো যদি সত্য হয় তাহলে তো ভাবতে হবে আমাদের সামনে আরও বিপদ আছে। এবং এই দেশটি পৃথিবীর অন্য দেশের কতটা ভালো চায় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, জনমনেই প্রশ্ন আছে, আমার নিজের জন্য না। কাজেই আমি সব মিলিয়ে যেটা দেখছি যে এই অনৈক্য আমাদের খুব ক্ষতি করছে। আজকে যদি একতা থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু এই ট্যারিফের প্রশ্ন, রেসিপ্রোকাল ট্যারিফের যে চাপ, সেইটা আমরা অনেকটাই মোকাবেলা করতে পারতাম। সবগুলি দল যদি একমত হয়ে বলে যে আমরা এই ধরনের শর্ত মানি না, তাইলে কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা বড় চাপ হিসেবে কাজ করত। কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ তো আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে লক্ষ্য করছি না, যেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো সরকারের সবাই সরকারের সমর্থনই দিচ্ছে? আমরা তো দেখছি সমর্থন দিচ্ছে, সমর্থন আছে। আপনি কি মনে করছেন যে সেই সমর্থন যথেষ্ট না? আসলে না, সমর্থন দিয়েছে, সরকার যদি সিদ্ধান্ত নেবে সেই সমর্থন নিতে হবে, শুধু দেওয়া না, নেওয়ারও একটা ব্যাপার আছে। এটা টু ওয়ে একটা ব্যাপার। যেমন যখন এই সরকার আসে তখন তারেক জিয়ার একটা বক্তব্য ছিল, তারেক রহমান একটা বক্তব্য ছিল যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ সমূহ বিপদের মধ্যে পড়বে। তা আজকে তো আমরা চাই না যে এই সরকার ব্যর্থ হোক, কিন্তু সঙ্গে সঙ্গে এই সরকার নিজেকে সফল করতে হলে তাকে অবশ্যই রাজনৈতিক শক্তির সহযোগিতা কামনা করতে হবে। তারা যদি মনে করে যে সত্যিই তারা একটা বিপদের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বিশেষ করে এখানকার গার্মেন্টস সেক্টরকে নিয়ে, সরকার তো সেটা মনে করে বলে আমাদের মনে হয় না। মানে না, অন্তত বাহ্যিকভাবে সেরকম কোনো কিছু দেখছি না যে এটা নিয়ে একটু কনসালটেশন, একটা বৈঠক ডাকা বা একটা কিছু করা, বা এটা নিয়ে একটা জাতীয় ঐক্যের। প্রফেসর ইউনূস এর আগেও একবার জাতীয় ঐক্যের কথা বলেছিলেন, যখন একটু পরিস্থিতি খারাপ হয়েছিল ভারতের সঙ্গে, তখন কিন্তু সবাই গিয়েছিল তার কাছে। তো তিনি তো এই প্রশ্নেও তিনি কিছু না কিছু অন্যদেরকে কনফিডেন্সে নিতে পারেন। হ্যাঁ, সেটা নিলে বোধহয় ওনার জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো।